যুক্তরাষ্ট্রের F-35 লাইটনিং 2 দ্বিতীয় প্রজন্মের স্টেলথ ফাইটার। দাবি করা হতো এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল বিশ্বের বিভিন্ন দেশ। অর্ডার এত বেশি যে সরবরাহ করতে আরও 3 থেকে 4 বছর সময় লাগবে। এখন যদি কেউ অর্ডার দেয় 5 বছর পর পাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এই বিমান পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গেও সমঝোতা করতে রাজি ছিল। আমিরাত সম্পর্ক স্বাভাবিক করেছে, সৌদি আরবও চাচ্ছিল, কিন্তু একটি দেশ সবকিছু বদলে দিল, ইরান। মাত্র কিছুদিন আগে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-35 যুদ্ধবিমানে হিট করে। যুক্তরাষ্ট্র সত্যতা স্বীকার করেছে। ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটি F-35 এর উপযোগিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ইরানের মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি F-35 শনাক্ত করে আঘাত হানতে পারে, তাহলে এই বিমানের স্টেলথ বা অদৃশ্য থাকার দাবি কোথায়? এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্রের আধিপত্যের ভিত নাড়িয়ে দিল। সৌদি আরব এখন F-35 থেকে সরে যাচ্ছে। তারা তুরস্কের তৈরি কান জেট ফাইটারকে পঞ্চম প্রজন্মের পরবর্তী প্ল্যাটফর্ম হিসেবে ভাবছে, যেখানে প্রযুক্তি হস্তান্তর, সোর্স কোড অ্যাক্সেস, যৌথ উন্নয়নের সুযোগ আছে যা যুক্তরাষ্ট্র কখনো দেয়নি। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। ইউরোপের বহু দেশ, এমনকি কানাডাও F-35 ক্রয় চুক্তি থেকে সরে এসেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সরে যাচ্ছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচেটিয়া আধিপত্য খর্ব হচ্ছে। ইরান যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ক্ষতি। যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে খরচ হয়েছে প্রায় $1.7 ট্রিলিয়ন। এটি ছিল যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বের প্রতীক। যুক্তরাষ্ট্র দাবি করত এই বিমান শত্রুর রাডার ফাঁকি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কিন্তু ইরান প্রমাণ করলেও এই দাবি সত্য নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা F-35 শনাক্ত করেছে, ট্র্যাক করেছে, হিট করেছে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, F-35 এর পুরো কৌশল ছিল অদৃশ্য থাকা। একবার সেটা ভাঙা হলে এই বিমানের আর মূল্য নেই। ইরান সেটা ভেঙে দিয়েছে। এখন সৌদি আরব, আমিরাত, কাতার সবাই ভাবছে আমরা যদি F-35 কিনি আর ইরান আবার হিট করলে আমাদের $1 বিলিয়ন অস্ত্র ডাস্টবিনে চলে যাবে। তাই তারা বিকল্প খুঁজছে। সৌদি আরব এখন তুরস্কের কান জেট ফাইটারের দিকে তাকাচ্ছে। কান একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার যা যৌথভাবে তুরস্ক ও অন্যান্য দেশ তৈরি করছে। সেখানে সৌদি আরব প্রযুক্তি হস্তান্তরের সুযোগ পাচ্ছে। তারা শুধু বিমান কিনবে না, তৈরির প্রক্রিয়ায় যুক্ত হবে। ইরানের কাছে এই বিমান সম্পর্কে তথ্য থাকবে না। সৌদি আরবের জন্য এটি বড় সুবিধা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও পেন্টাগন সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু বাস্তবতা হলো ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজার আর আগের মতো নেই। স্ক্রিনে বর্তমানে F-61 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী রাশিয়ার অ্যাভানগার্ড থেকেও এটি বেশি শক্তিশালী। একটি F-61 মিসাইলে 60টি পরমাণু বোমা এবং একটি হাইড্রোজেন বোমা থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে। এর গতি এত দ্রুত, পৃথিবীতে এমন কোনো ইন্টারসেপ্ট ব্যবস্থা নেই যা একে প্রতিহত করতে পারে। চীন সম্প্রতি তাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মিসাইল প্রদর্শন করেছে। চীনের বার্তা পরিষ্কার, আমরা কখনো প্রথম আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে দ্বিতীয় আক্রমণের সুযোগ দেওয়া হবে না। সম্প্রতি ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। ঠিক সেই সময় চীন এই শক্তিশালী মিসাইল প্রকাশ্যে এনে ইন্দোনেশিয়া ও তার শত্রু দেশগুলোর বিরুদ্ধে মোতায়েন শুরু করেছে। সচরাচর চীনের এমন শক্তিশালী মিসাইল প্রকাশ্যে আসে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের কাছে বড় ধরনের গোয়েন্দা তথ্য না থাকলে তারা এই ধরনের শক্তি প্রদর্শন করত না। এটি তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা, তোমরা যেখানেই থাকো না কেন আমরা পৌঁছতে পারি। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, চীন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। আর এই অস্ত্র প্রদর্শনের সময়টি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জাহাজ সংকটে জড়িয়ে পড়েছে। চীন বলছে, আমরা দেখছি, আমরা প্রস্তুত, আমাদের অবমূল্যায়ন করো না। সুদানের ভেতর গৃহযুদ্ধ চলছে। সুদান সরকার ও র্যাপিড অ্যাকশন ফোর্সের মধ্যে সংঘর্ষ। সৌদি আরব সমর্থন করছে সরকারি বাহিনীকে। সংযুক্ত আরব আমিরাত সমর্থন করছে র্যাপিড অ্যাকশন ফোর্সকে, অনেকটা প্রক্সি যুদ্ধের মতো। এই পরিস্থিতিতে সুদান সরকারি বাহিনীকে সহযোগিতার জন্য সৌদি আরবের অর্থায়নে $1.5 বিলিয়ন পাকিস্তানি অস্ত্র বিক্রির চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। পাকিস্তানের সামরিক ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় চুক্তি। পাকিস্তানের অর্থনীতি ও সামরিক বাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চুক্তি বাতিল হয়ে গেছে। সৌদি আরবকে যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বক্তব্য, সুদানের গৃহযুদ্ধ বাড়িয়ে তোলার জন্য সৌদি আরবকে দায়ী করা হতে পারে, তাই সৌদি আরব সরে আসে। পাকিস্তান বাধ্য হয় চুক্তি বাতিল করতে। এটি পাকিস্তানের জন্য বড় ধাক্কা, শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও।
কারণ পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই মধ্যস্থতা মেনে নেয়নি। তারা পাকিস্তানকে যে ঋণ দিয়েছিল $3 বিলিয়ন তা ফেরত চেয়েছে। পাকিস্তান বলছে তারা ফেরত দেবে, কিন্তু এই ঘটনা পাকিস্তানের কূটনৈতিক ভঙ্গুরতা উন্মোচিত করেছে। একজন পাকিস্তানি বিশ্লেষক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের মন রক্ষা করতে গিয়ে মধ্যপ্রাচ্যের মিত্রদের হারিয়ে ফেলছি। ইরানের সঙ্গেও তেমন কিছু পেলাম না, আমরা মাঝখানে আটকে গেছি। এই জটিল পরিস্থিতির মাঝে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীকালের আলোচনায় বসতে প্রত্যাখ্যান করেছে। ইরানের অবস্থান পরিষ্কার, যতক্ষণ নৌ অবরোধ না উঠছে ততক্ষণ কোনো আলোচনা নয়। ইরান বলছে তুস্কা জাহাজ আটকানো যুদ্ধবিরতি লঙ্ঘন, এর জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে, জাহাজ ও ক্রুদের ফিরিয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা আন্তর্জাতিক আইন মেনে কাজ করেছি। ইরান যদি আলোচনায় বসতে চায় তাহলে আমাদের শর্ত মানতে হবে। ইরানের জবাব, আমরা কারো শর্ত মানি না, আমাদের শর্ত আমাদের। পাকিস্তান এখন কঠিন অবস্থানে, তারা মধ্যস্থতাকারী হিসেবে ব্যর্থ হয়েছে। উপসাগরীয় মিত্ররা তাদের উপর ক্ষুব্ধ। ইরান তাদের কথা শুনছে না, যুক্তরাষ্ট্র তাদের ব্যবহার করছে। পাকিস্তানের এই কূটনৈতিক ব্যর্থতা আগামী দিনে তাদের জন্য বড় মূল্য দিতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসের আলো জ্বলছে, কিন্তু সেই আলো যেন ম্লান। টেবিলের উপর ছড়ানো পেন্টাগনের রিপোর্টের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, F-35 প্রোগ্রামের ভবিষ্যৎ অনিশ্চিত। সৌদি আরব চুক্তি বাতিল করেছে। সংযুক্ত আরব আমিরাত চীনের দিকে ঝুঁকছে। তুরস্কের কান জেট ফাইটার নতুন কেন্দ্রবিন্দু। ডোনাল্ড ট্রাম্প বসে আছেন, তার চোখের নিচে কালি। তিনি বারবার রিপোর্ট পড়ছেন। তিনি বুঝতে পারছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচেটি আধিপত্য ভেঙে গেছে। ইরান যুদ্ধে যা হয়নি তা হয়েছে কূটনীতির টেবিলে, অস্ত্রের বাজারে, বিশ্বের মানচিত্রে। তার সামনে আরেকটি রিপোর্ট, চীনের GF-61 মিসাইল ইন্দোনেশিয়ায় মোতায়েন। মাত্র 20 মিনিটে ওয়াশিংটনে পৌঁছাতে পারে। পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকাতে পারে না। ট্রাম্পের হাত কাঁপছে। তিনি তার উপদেষ্টাদের ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, আমাদের কি কোনো বিকল্প আছে? উপদেষ্টারা চুপ। একজন বললেন, স্যার, আমরা চাইলে ইরানের সঙ্গে আবার আলোচনায় বসতে পারি, কিন্তু ইরান বলেছে তুস্কা ফিরিয়ে না দিলে কোনো আলোচনা নয়, আর তুস্কা ফিরিয়ে দেওয়া মানে আমাদের পরাজয় স্বীকার করা। ট্রাম্প চুপ, সেই ভীতিকর নীরবতা। বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। এই নীরবতার পর কি আসবে কেউ জানে না, কিন্তু সবাই জানে এই নীরবতা ভাঙলে হয় যুদ্ধ হবে, নয় আত্মসমর্পণ। সময় ফুরিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের। 1 মে, একটি তারিখ যা এখন হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে। যে যুদ্ধের উন্মাদনা নিয়ে ট্রাম্প ইরানের ওপর হামলা চালিয়েছিলেন, সেই যুদ্ধই এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নিজের দেশের আইন বলছে 1 মের পর কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ হবে অবৈধ। কিন্তু ট্রাম্প কি আইন মানার লোক, নাকি পরাজয় লোকানোর জন্য তিনি আমেরিকাকে এক ভয়াবহ গৃহবিবাদের দিকে ঠেলে দেবেন? আজ আমরা উন্মোচন করব ট্রাম্পের সেই আইনি ফাঁদ যা তাকে এখন খাঁচায় বন্দি করে ফেলেছে। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টকে অসীম ক্ষমতা দেওয়া হয়নি। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী যুদ্ধের 60 দিন পার হলে কংগ্রেসের সরাসরি ভোট ছাড়া প্রেসিডেন্ট আর এক কদমও এগোতে পারেন না। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের মেয়াদ শেষ হচ্ছে 1 মে। ট্রাম্পের সামনে এখন পাহাড় সমবাধা। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের তীব্র বিরোধের এই কংগ্রেসে যুদ্ধের অনুমোদন পাওয়া প্রায় অসম্ভব। এমনকি ট্রাম্পের নিজের দলের অনেক নেতাও এখন বলতে শুরু করেছেন আইন সবার উপরে। ট্রাম্প কি এখন নিজের দম্ভ বিসর্জন দিয়ে সেনা ফিরিয়ে নেবেন, নাকি জুয়ারির মতো আইনের তোয়াক্কা না করেই সংঘাত আরও বাড়িয়ে দেবেন? ট্রাম্প যখন ঘরে আইনি লড়াইয়ে ব্যস্ত, তেহরান তখন দাবার বোট সাজিয়ে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এখন মস্কোতে। তারা শুধু যুদ্ধবিরতি চায় না, তারা চায় স্থায়ী নিশ্চয়তা। রাশিয়া ও ইরানের এই নতুন সামরিক ও কূটনৈতিক রসায়ন ট্রাম্পকে আরও কোণঠাসা করে দিয়েছে। বিশেষজ্ঞ অধ্যাপক মারিয়াম জামশিদি বলছেন, ট্রাম্পকে থামাতে কংগ্রেসের কাছে হয়তো স্পষ্ট পথ নেই, কিন্তু ইরানকে দমানোর ক্ষমতাও আর ট্রাম্পের হাতে নেই। 1 মের পর যদি ট্রাম্প আইন ভেঙে যুদ্ধ চালান, তবে বিশ্বমঞ্চে আমেরিকা চরমভাবে একঘরে হয়ে পড়বে। আর সেই সুযোগেরই অপেক্ষায় আছে তেহরান ও মস্কো। ইতিহাস বলছে, মার্কিন প্রেসিডেন্টরা সবসময়ই আইনি ফাঁকফোকর খুঁজতে ওস্তাদ। ওবামা লিবিয়া হামলার সময় বলেছিলেন, এটি সরাসরি যুদ্ধ নয়,
আর সেই দোহাই দিয়ে তিনি কংগ্রেসকে এড়িয়ে গিয়েছিলেন। ট্রাম্পও কি তেমন কোনো অজুহাত দেবেন? কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। জনমত এখন যুদ্ধের বিপক্ষে। অধ্যাপক সালার মোহেন্দেসি স্পষ্ট বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার করতে জানেন না। তার ব্র্যান্ড ইমেজ টিকে আছে এই যুদ্ধের ওপর। তাই 1 মের ডেডলাইন পার হবার পর ট্রাম্প হয়তো আরও বেশি বেপরোয়া হয়ে উঠতে পারেন, যা পুরো বিশ্বকে এক অনিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। 1 মে কি আমেরিকার রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হবে? আইন আর দম্ভের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? ট্রাম্প কি হার মানবেন, নাকি বিশ্ববাসী দেখবে এক নজিরবিহীন স্বেচ্ছাচারিতা? হরমুজ প্রণালীর নোনা জলে এখন শুধুই ঢেউ নয়, বইছে কূটনীতির নয়া হাওয়া। একদিকে বন্ধুত্বের অভয়দান, অন্যদিকে মাসুলের কড়াকড়ি। তেহরানের এই দাবার চালে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ কোন দিকে মন নেয় তা বলে দিবে সময়। তবে আপাতত নীল জলের এই সিংহাসন যে ইরানের মুঠোর ভিতর, তা নিয়ে সন্দেহ নেই কোনো। মধ্যপ্রাচ্যের ওমান আর ইরানের মাঝখানের এক সরু সমুদ্র পথ, তার নাম হরমুজ প্রণালী। এটি কোনো সাধারণ পথ নয়। সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ব্যবহার করা হয় তার 5 ভাগের 1 ভাগ এই পথ দিয়ে যায়। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে সারা বিশ্বে তেলের হাহাকার পড়ে যাবে। তার কিছু ইঙ্গিত বিশ্ব এখন দেখতে পাচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ পথটির নিয়ন্ত্রণ মূলত ইরানের হাতে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। সম্প্রতি ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, বন্ধু দেশগুলোর জাহাজের জন্য এখন থেকে আর কোনো টোল লাগবে না। এর ফলে রাশিয়ার জাহাজগুলো বিনা খরচে এই পথ পার হতে পারবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, তারা একটি তালিকা তৈরি করেছে যেখানে শুধু ঘনিষ্ঠ মিত্র দেশগুলোই এই সুবিধা পাবে। মূলত পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার পাশে দাঁড়াতেই ইরানের এই বড় ঘোষণা। সবচেয়ে আলোচিত বিষয় হলো, এই বন্ধু তালিকায় কি বাংলাদেশের নাম আছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগে একবার সম্ভাব্য মিত্র হিসাবে বাংলাদেশ, চীন ও ভারতের নাম উল্লেখ করেছিলেন। যদি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকায় থাকে, তবে বাংলাদেশের জন্য তেল আমদানি অনেক সহজ এবং সস্তা হবে। তবে বর্তমানে বাংলাদেশ এই তালিকায় আছে কিনা তা নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। একদিকে যেমন বন্ধুদের ছাড় দেওয়া হচ্ছে, অন্যদিকে অন্যদের কাছ থেকে কড়াভাবে ফি আদায় শুরু করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, প্রথমবারের মতো জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায় করে সেই টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে। অর্থাৎ ইরান এখন এই সমুদ্র পথকে তাদের আয়ের একটি বড় উৎস হিসাবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিল, এই পথ চলতে হলে ইরানের শর্ত মেনেই চলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। যারা ইরানের মিত্র তারা বাণিজ্যে এগিয়ে থাকবে, আর যারা বিরোধী তাদের জন্য খরচ বেড়ে যাবে অনেক অংশ। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ওঠানামা হতে পারে। সাধারণ মানুষের পকেটে এর প্রভাব কতটা পড়বে তা নির্ভর করছে সামনের দিনগুলোতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের উপর। হরমুজ প্রণালী এখন কেবল একটি জলপথ নয়, এটি ইরানের শক্তির প্রতীক। বন্ধু দেশগুলোকে সুবিধা দিয়ে ইরান আসলে নিজের আন্তর্জাতিক অবস্থান আরও শক্ত করতে চাইছে। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে, সেটাই এখন দেখার বিষয়। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন। যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ থাকা সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির 2 বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম জামিল আহমেদ লিমন। তিনি এবং নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী 10 দিন আগে নিখোঁজ হন। দুইজনই সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির শিক্ষার্থী। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহত জামিল আহমেদ লিমনের রুমমেটকে গ্রেপ্তার করেছে বলে এনবিসি নিউজ জানিয়েছে। অন্যদিকে বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত এনবিসি নিউজকে বলেন, তার বোন বৃষ্টির সঙ্গে লিমনের একসময় সম্পর্ক ছিল, তবে সেই সম্পর্ক ভেঙে যায়। এদিকে হিলসবোরো কাউন্টি পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে, শুক্রবার সকালে ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। এদিকে আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ কর্মকর্তা জোফের মাওরার বলেন, জামিল আহমেদ লিমনের মৃত্যুর ঘটনায় তার রুমমেট হিশাম সালিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা, হামলা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর খবর না দেয়া এবং মরদেহ গোপন করার অভিযোগ আনা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয় সময় শুক্রবার সকাল 9টার দিকে
হিসামের বাসা থেকে একটি ফোন কল পান। এরপর ওই বাসায় অভিযানে গেলে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসলেও হিসাম সালেহ বেরিয়ে আসতে অস্বীকৃতি জানায়। তখন ঘটনাস্থলে সোয়াট দলকে ডাকা হয়। সোয়াট সদস্যদের নির্দেশে হিসাম সালেহ বাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন। জামিল আহমেদ লিমনকে সবশেষ 16 এপ্রিল সকাল 9টার দিকে ট্যাম্পায় নিজ বাসায় দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকে তার সঙ্গে পরিবারেরও আর কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টিকেও ওই দিন সকাল 10টার দিকে সবশেষ দেখা যায়। তখন বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে ছিলেন তিনি। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে। চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের যুদ্ধাবস্থান নিয়ে। তেহরানের দাবি যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মাঝে নতুন এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। বর্তমানে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিনিধিদের পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে, ঠিক তখনই তেহরান দাবি করেছে যুক্তরাষ্ট্র আর যুদ্ধ চালিয়ে যেতে পারছে না। তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তারা সরাসরি আঘাত থেকে সরে দাঁড়াতে চাইলেও নিজেদের মর্যাদা রক্ষা করেই বের হতে চাইছে। ওই মুখপাত্র আরও বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা আজ প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং শত্রুপক্ষ বর্তমানে যুদ্ধের যে চোরাবালিতে আটকা পড়েছে সেখান থেকে মানসম্মান নিয়ে বাঁচিয়ে পালানোর পথ খুঁজছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের দ্বিতীয় দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসাবে স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার ইসলামাবাদে যাচ্ছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আদৌ কোনো আলোচনা হবে কিনা সেটাও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধি দল শনিবার ইসলামাবাদে পৌঁছাবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তবে তেহরান বলছে, পররাষ্ট্রমন্ত্রী ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসাবে ইসলামাবাদে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই। তবে বিশ্লেষকরা বলছেন, সরাসরি বৈঠক না হলেও এই কূটনীতিক তৎপরতা যুদ্ধের উত্তেজনা কিছুটা কমাতে ভূমিকা রাখতে পারে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বর্তমান বাস্তবতায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক যোগাযোগ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজছে সংশ্লিষ্ট দেশগুলো। সব মিলিয়ে বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। এই আলোচনা কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি উত্তেজনা আরও বাড়বে, সেটি এখন বড় প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের আলোচনার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। শনিবার 25 এপ্রিল গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হতে যাচ্ছে বলে দাবি করেছেন ওয়াশিংটন। তবে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার পরিকল্পনা নেই। স্থানীয় সময় শুক্রবার 24 এপ্রিল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানের সঙ্গে শনিবার আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। মার্কিন দূতরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বসার জন্য প্রস্তুত। ট্রাম্প প্রশাসন আশা করছে, এই আলোচনার মাধ্যমে একটি স্থায়ী চুক্তির পথে বল এগিয়ে নেওয়া সম্ভব হবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মার্কিন শর্তাবলী মেনে বিশেষ প্রস্তাব দিচ্ছে ইরান।
যার মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে তেহরান সরাসরি মার্কিন প্রতিনিধির সঙ্গে বসার বিষয়টি অস্বীকার করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠক নির্ধারিত নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বর্তমানে ইসলামাবাদে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, তার এই সফর দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে সমন্বয়ের জন্য। সরাসরি আলোচনার পরিবর্তে ইরান তাদের বক্তব্য মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পৌঁছে দেবে। পাকিস্তানের সূত্রগুলো জানিয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সফরটি হবে সংক্ষিপ্ত। তিনি মূলত যুক্তরাষ্ট্রের জন্য ইরানের প্রস্তাবগুলো পাকিস্তানের কাছে হস্তান্তর করবেন, যা পরবর্তীতে ওয়াশিংটনে জানানো হবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির সুযোগ রয়েছে। তাদের উচিত পারমাণবিক অস্ত্র ত্যাগের মাধ্যমে এই সুযোগটি কাজে লাগানো। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদাররা এই অচলাবস্থা নিরসনের নানা পরামর্শ দিলেও ইরান আপাতত সরাসরি আলোচনায় না বসে পরোক্ষ বার্তার মাধ্যমেই দর কষাকষি চালিয়ে যেতে চায়। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন। বৈশাখের শুরুতেই ভারতের উত্তর ও পূর্ব অঞ্চলে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে ওড়িশা প্রচণ্ড গরমে নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁই। তৃষ্ণা মেটাতে রাস্তার ধারে জলের কলই এখন পথচারীদের একমাত্র ভরসা। गर्मी बहुत ज़्यादा पड़ रही है। डिग्री अगर देखा जाए तो 42-45 डिग्री सेल्सियस हो जा रहा है और बहुत ही लोग परेशान भी हो जा रहे हैं। लोग घर से बाहर नहीं निकल रहे हैं गर्मी की वजह से। 10 मिनट का कोई काम है तो आदमी उसमें 1 घंटा लगा दे रहा है। गर्मी इतना ज़्यादा पड़ रहा है। এর প্রচণ্ড গরমের সরাসরি প্রভাব পড়েছে জনস্বাস্থ্যের উপর। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলা হাসপাতালে 3 ধরনের জায়গা নেই, পানির শূন্যতা এবং জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন শত শত মানুষ। বিশেষ করে শিশুরা এই আবহাওয়ায় সবথেকে বেশি অসুস্থ হয়ে পড়ছে। गर्मियों में मरीजों की संख्या बढ़ी है। जैसे जिला चिकित्सालय में इस समय 266 बेड चला रहे हैं, तो लगभग सभी बेड भरे हुए चल रहे हैं। मरीजों की संख्या ओपीडी और आईपीडी दोनों में बढ़ी है। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের চিত্রটাও একই রকম। দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। যারা জরুরি প্রয়োজনে বেরোচ্ছেন তারা মুখ মাথা কাপড় দিয়ে ঢেকে বা ছাতা ব্যবহার করে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। শরীর ঠান্ডা রাখতে আখের রস ও ঠান্ডার দোকানগুলোতে দেখা যাচ্ছে লম্বা লাইন। ওড়িশার পরিস্থিতি আরও শোচনীয়। এলাকায় সূর্য যেন আগুন ঝরাচ্ছে। গরমে কিছুটা স্বস্তি পেতে স্থানীয় বাসিন্দারা মাঠা বা দইয়ের শরবতের উপর ভরসা রাখছেন। ওড়িশার অন্তত 18টি স্টেশনে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপর রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, আপাতত স্বস্তির কোনো খবর নেই, তবে আগামী কয়েকদিন পর তাপমাত্রায় কিছুটা বদল আসতে পারে। Last 24 hour में temperature has been in the Nolar change, and in the forecast also we are expecting temperature to be in the Nolar change for the next 3 days, and it is going to decrease in the subsequent 2 to 3 days by 2 to 4 degrees Celsius. প্রকৃতির এই তীব্র গরম থেকে বাঁচতে চিকিৎসকরা বেশি করে পানি খেতে এবং রোদ এড়িয়ে চলতে বলছেন। এপ্রিলের এই অসহনীয় গরম মে মাসে আরও কতটা বাড়বে তা নিয়েই এখন চিন্তা ভারতের সাধারণ মানুষের। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।